রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ বিছানার পাশে হাত বুলিয়ে দেখি ঝিনুক নেই। লাইট জ্বালিয়ে বেডরুমের আশেপাশেও ঝিনুকের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। হঠাৎ বারান্দা থেকে কারো কথা বলার শব্দ আমার কানে আসলো। শব্দের সূত্র ধরে বারান্দায় এগিয়ে যেতে দেখি ঝিনুক কার সাথে যেন ফোনে কথা বলছে। ঝিনুক, এত রাতে কার সাথে ফোনে কথা বলছো? আমার কথা শুনে ভয় মোবাইলটি ঝিনুকের হাত থেকে ফ্লোরে পড়ে গেল। আমার আকস্মিক ডাকে ঝিনুক মনে হয় প্রস্তুত ছিল না। কিছু না বলে ফ্লোর থেকে মোবাইলের খুলে যাওয়া অংশগুলো সংগ্রহ করতে লাগলো। কি হলো, চুপ করে আছো কেন? আরে আম্মু খুব অসুস্থ, তাকে হসপিটালে নেওয়া হয়েছে, তাই বাবা কল দিয়েছিল, কালকে বাড়িতে যেতে বলেছে। আর তুমিও না হুট করে এসে আমাকে ভয় পাইয়ে দিলে। তো রুমে বসে কথা বলতে এখানে আসার কি দরকার ছিল? এমনি এসেছি, কালকে আমাকে বাড়িতে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাতে আসো। আমি হয়তো অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু শাশুড়ি মায়ের অসুস্থতার কথা শুনে ঝিনুককে আর কিছু বললাম না। অফিসে কল দিয়ে জানিয়ে দিয়েছি যে আজ অফিসে আসতে পারবো না। তাই ভোর 6টায় প্রয়োজনীয় কাপড় চোপড় গুছিয়ে ঝিনুককে নিয়ে গ্রামের বাড়ি রওনা দিলাম। আমার শ্বশুরবাড়ি বিক্রমপুর হওয়ায় সকাল 10টা নাগাদ পৌঁছে গেলাম। আমাদের বাস স্টেশন থেকে পিক করার জন্য ঝিনুকের 2 চাচাতো ভাই আর বাবা এসেছে। ঝিনুককে দেখা মাত্রই শ্বশুর আব্বা ওকে জড়িয়ে ধরে 2 ফোঁটা চোখের জল বিসর্জন দিলেন, কিন্তু ঝিনুকের মধ্যে সেরকম কোনো ভাবভঙ্গি দেখতে পেলাম না। আমার জানা মতে বিয়ের পর মেয়েরা যখন প্রথমবার বাবার বাড়িতে যায় তখন একটু হলেও মায়া কান্না আসে। ঝিনুকের বাবা হয়তো ভেবেছেন মেয়ে ভালোই সুখে আছে। হঠাৎ ঝিনুকের ছোট চাচাতো ভাইটি ওর হাত ধরে বলে উঠল, হ্যালো গাইজ, আজ আমি আপনাদেরকে বলবো একটি ইন্টারেস্টিং ট্রেডিং প্ল্যাটফর্ম যার নাম বিরম অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনারা 30,000 পর্যন্ত রুপি মাসে কামাতে পারবেন, অর্থাৎ প্রতিদিন 1500 রুপি আর্নিং করতে পারবেন। ওয়াও! এই প্ল্যাটফর্মটি আপনারা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর 2 জায়গাতেই অ্যাভেলেবল পেয়ে যাবেন। এখানে আপনি আলাদা আলাদা অ্যাসেটসের উপর ট্রেড করতে পারবেন, যেমন গুগল, অ্যাপেল গোল্ড বা কারেন্সিতে লাইক ইউরো, ইউএসডি ইত্যাদি দ্বারা ট্রেডিং করতে পারবেন। এর থেকে আপনারা সর্বোচ্চ 90% পর্যন্ত প্রফিট পেতে পারেন। এখানে আপনাদেরকে অ্যাসেটের চূড়ান্ত ভ্যালু ফরকাস্ট করতে হয়, যা সময়ের সাথে সাথে বৃদ্ধি বা হ্রাস পায়। আমি এখন আপনাদেরকে আমার রিয়েল অ্যাকাউন্ট থেকে ফরকাস্ট করে দেখাচ্ছি। যেমন আমার মনে হচ্ছে অ্যাসেটের চূড়ান্ত ভ্যালুটি উপরের দিকে যাবে, তাই আমি 700 টাকা ফরকাস্ট করলাম উপরের দিকে। একটু ওয়েট করুন বন্ধুরা। হ্যাঁ ইয়েস, আমার অনুমানটি সঠিক। দেখতে দেখতে আমি 1295 রুপি কামিয়ে নিলাম। কিন্তু বন্ধুরা, আপনার অনুমানটি যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার লসও হতে পারে। এবার আপনারা ভাবছেন যে এই রুপিটি আপনারা কি করে উইথড্র করবেন। এই রুপি বা এই রুপিগুলি আপনারা 24 ঘন্টার মধ্যে যে কোনো পেটিএম বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এখানে মিনিমাম ডিপোজিট 350 রুপিস। আর ডিপোজিট করার সময় আপনি যদি আমার এই প্রোমো কোডটি ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার ডিপোজিট করা রুপি ডাবল করার সুযোগ। অর্থাৎ আপনি যদি 400 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যাবেন 800 টাকা। ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা যদি অ্যাপসটি ডাউনলোড করেন তাহলে আপনি পেয়ে যাবেন 65,000 রুপি নতুন নতুন স্ট্র্যাটেজিস শেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য। ট্রেড ওয়াইজ ভেরি রিস্কি। আর তাছাড়া এখানে আপনাদের বয়স সীমা অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। তাহলে ওয়েট কেন করছেন? আজই ডাউনলোড করুন বিরম অ্যাপস। লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স। আই এম বিরমিস্ট। হার ইউ? আপু, তুমি না বলছিলে আমার জন্য ইয়া বড় পুতুল আনবে? চো তোমার সাথে আড়ি। ঝিনুকুর কথায় কিছুটা অবাক নয়নে তাকিয়ে রইল। কিছুক্ষণ অন্তর বলল, আচ্ছা সরি আমার ভাইয়াটা, পরের বার আনবো, এই কান ধরলাম। তুমি তো আমাকে জান পাখি ডাকো, ভাইয়া ডাকলে কেন? এবার ঝিনুকের মুখে কিছুটা ঘামের আভা দেখা গেল। আচ্ছা সরি জান পাখি। এবার ঝিনুকের বাবা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে সব হবে বাসায় গিয়ে। এখন বাসায় চলো সবাই, আসো বাবা। শ্বশুরবাড়িতে পৌঁছানোর সাথে সাথে চারিদিক থেকে হই হুল্লোড় করে ছেলেমেয়েরা বলতে লাগলো, ওই ঝিনুক আফাই আইছে, দুলাভাই আইছে। ছেলে মেয়েদের চেঁচামেচি শুনে আমার শাশুড়ি মা ঘর থেকে দৌড়ে এসে ঝিনুককে জড়িয়ে ধরলেন। বিয়ের পর প্রথমবার ঝিনুক বাবার বাড়িতে এসেছে। তার থেকেও বড় কথা, ঝিনুক আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান। আমার শাশুড়ি কান্নারত অবস্থায় মুখমণ্ডলে হাত বুলিয়ে বললেন, মা, তোর কোনো কষ্ট হয়নি তো? এতদিন আমার কথা একটুও মনে পড়লো না? টানা 2 মাস তোকে ছাড়া আমি কিভাবে ছিলাম নিজেই জানি না। ঝিনুকের চোখেও কিছুটা অশ্রুর আভা দেখা গেল। না মা,
তোমার জামাই আমাকে খুব ভালোবাসে, আমার একটুও কষ্ট হয়নি। যাক, তাহলে আমি আমার মেয়েকে উপযুক্ত ছেলের হাতেই তুলে দিতে পেরেছি। আচ্ছা চল, ঘরে চল। আসো বাবা, তুমি তো আমাকে জামাই আদর করার সুযোগটাই দিলে না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, না মা, আপনাদের মতো শ্বশুর শাশুড়িকে পেয়ে আমি ধন্য। এত জামাই আদরের কি দরকার? আর অফিসের ব্যস্ততার কারণে এখানে আসতেও পারি না, তাই কাল রাতে ঝিনুকের মুখ থেকে আপনার অসুস্থতার খবর শুনে আর না এসে পারলাম না। আমি তো ঠিকই আছি, কই অসুস্থ হইনি তো। কিন্তু ঝিনুক যে বলল আপনাকে হসপিটালে নেওয়া হয়েছিল। ঝিনুকের দিকে তাকাতেই আবারও ওর মুখে এক ঘর্মাক্ত আভা দেখা গেল। ঘরোয়া চোর ধরা খেলে মুখটা যেরকম হয় ঠিক সেরকম হয়েছে ঝিনুকের মুখটি। আরে মনে হয় মাকে দেখতে ইচ্ছে হয়েছিল, তাই তোমাকে মিথ্যে বলেছে। তুমি তো আবার ব্যস্ততার কারণে আসতে পারো না, তাই এরকম করেছে। ঠিকই করেছিস মা, এবার কিন্তু 1 সপ্তাহ তোমাদের এখানে থাকতে হবে। না মা, আমাকে কেবল আজকে অফিস থেকে ছুটি দিয়েছে, তাই বিকেলে আমার ঢাকা ফিরে যেতে হবে। তার চেয়ে বরং ঝিনুক কয়েকদিন এখানে থাকুক। বলেই ঝিনুকের দিকে তাকালাম আমি। আমার তাকানোতে কিছুটা তোতলানো মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি থাকবো কয়েকদিন। ঢাকাতে একা একা আর ভালো লাগে না। আচ্ছা তাই হোক। বিশ্বাস করেন ঢাসেল ভাই, জামাই আদর যে এত মোহনীয় হতে পারে তা শ্বশুরবাড়িতে না আসলে বুঝতামই না। এত এত খাবারের আইটেম আমার প্লেটে দেওয়া হয়েছে, যা দেখে আমার পেট ভরে গেছে। তবু ভদ্রতার কারণে অল্প কিছু পেটে চালান দিলাম। তা না হলে শ্বশুরবাড়ির লোকেরা বলবে জামাই খেতে পারে না, কোন জঙ্গল থেকে আইছে। তো যাই হোক, বিকালে বিশ্রাম নিয়ে ঝিনুককে রেখে সন্ধ্যার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও রাতের খাবার খেয়ে যেতে বলেছিলেন আমার শাশুড়ি মা, কিন্তু আমি খাবারের লোভে সময় নষ্ট করতে চাই না। রাত 9টার দিকে বাসায় পৌঁছালাম। শরীর ক্লান্ত হওয়ায় 1 ঘন্টা শুয়ে শুয়ে বিশ্রাম নিলাম। কিন্তু আমার চোখে ছিল না কোনো নিদ্রা, কারণ গতকালকের পর থেকেই ঝিনুকের ব্যবহার, আমাকে না বলে কোথাও যাওয়া এবং ঝিনুকের মতো হুবহু দেখতে পার্কের সে মেয়েটি, সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে সব কিছু একই বিন্দুতে মিলিত। ঘুম না আসায় বিশ্রামের 1 ঘন্টা অন্তর চিন্তা করলাম অফিসের অদেখা ফাইলগুলো দেখে নেই, কারণ কালকেই এগুলো জমা দিতে হবে। আমি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে নিজের টাকা এবং স্বর্ণ অলংকার থেকেও কম ভাবি না, তাই এগুলো সাধারণত আলমারির ভেতরে রাখি। আলমারি থেকে ফাইলগুলো বের করার সময়ই হঠাৎ ডায়েরি জাতীয় কিছু একটা ফ্লোরে পড়ে গেল। হ্যাঁ, এটা তো একটা ডায়েরি, হয়তো ঝিনুকের হবে। আমার কোনো ফাইলের দরকার পড়লে ঝিনুকই আলমারি থেকে বের করে দেয়, আমি কখনো হাত দেই না। তাই হয়তো ঝিনুক ডায়েরিটি এখানে রেখেছে। অন্যের ডায়েরির প্রতি স্বভাবতই একটি কৌতূহল সবারই থাকে, আমিও ব্যতিক্রম নই। তাই ফাইল ঘাটাঘাটি বাদ দিয়ে ডায়েরিটি নিয়ে বসে পড়লাম। প্রথম কয়েক পৃষ্ঠা পড়ে খুব হাসি পাচ্ছে, কারণ বিয়ের পর থেকে আমাকে নিয়ে সব রোমান্টিক কথাবার্তা লেখা। পড়তে আর ভালো লাগছিল না, তাই একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। হঠাৎ একটা পৃষ্ঠায় আমি থমকে গেলাম। পুরো পৃষ্ঠাটিতে বড় করে লেখা, আমার যমজ বোন। আমি আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে পরবর্তী পৃষ্ঠা থেকে পড়া শুরু করলাম। 5ই মে, আজ বিকেলে পার্কে আমার স্বামীর সাথে ঘুরতে এসেছি। হঠাৎই একটা মেয়ের দিকে চোখ যেতেই আমি থমকে গেলাম। দেখতে হুবহু আমার মতোই। আমি মোবাইলে নিজের চেহারাটা দেখে মেয়েটির সাথে মিলাচ্ছি। হঠাৎই আমার স্বামী বাদাম নিয়ে আমার সামনে উপস্থিত হলো। ওর হাত থেকে বাদাম নিয়ে সেই জায়গাতে তাকালাম, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম না। আমার খুব আফসোস হলো মেয়েটিকে হারিয়ে। 9ই মে, গত 3 দিন আমার স্বামী অফিসে থাকা অবস্থায় পার্কে গিয়েও মেয়েটির দেখা পাইনি, কিন্তু আজকে মেয়েটির দেখা পেয়ে আমার ভেতরে এক প্রাপ্তির আনন্দ কাজ করছিল। মেয়েটির সামনে দাঁড়াতেই অবাক হয়ে যায় আমাকে দেখে। হয়তো ও ভাবতে পারেনি ওর মতোই হুবহু চেহারার মানুষ এই পৃথিবীতে থাকতে পারে। মেয়েটিও আমাকে সাদরে গ্রহণ করলো ওর সাথে কথা বলার জন্য। ওর নাম আঁচল। 12ই মে, আজ আঁচলকে আমাদের বাসায় নিয়ে আসলাম। আমার কেন যেন মনে হয় ওর সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। আমি মায়ের কাছে আমার বোন থাকার ব্যাপারে কিছু প্রশ্ন করলেও তিনি একটি কথাই বলেন বারবার, যে আমি নাকি তার একমাত্র সন্তান। তবু আঁচলকে আমি নিজের বোনের আসনেই বসিয়ে ফেলেছি। আঁচল খুব গরিব ঘরের মেয়ে,
তাই পড়ালেখায় বেশি দূর এগোতে পারেনি। যখন আঁচল বলে যে নিরুপায় হয়ে ও দেহ ব্যবসা করে, তখন আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমি আঁচলকে বললাম, তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করব, তুমি কোনো চাকরি করো। কিন্তু ওর একটাই কথা, আমার কিচ্ছু লাগবে না আপু, সময় মতো তোমার কাছ থেকে নিয়ে নেব। আমি ডায়েরির এতটুকু পড়ার পর আর পড়তে পারলাম না। নিজের অজান্তেই হাত পা থরথর করে কাঁপছিল, ঘামে ভিজে শরীর প্রায় গোসলের মতো অবস্থা। তার মানে এখন আমি যাকে ঝিনুক ভেবে এসেছি সে ঝিনুক না। ও যদি আঁচল হয় তবে আমার ঝিনুক কোথায়?